একাত্তরে অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে দাবি সফররত পাক উপপ্রধানমন্ত্রীর। একমত নয় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এসের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি, কিল ঘুষি। সীমানা ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে কমিশন, জানালেন সিএসি। জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বললেন রুহুল কবির রিজভী। নির্বাচন ঘিরে উগ্রবাদ উত্থানের আশঙ্কা। এবং মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। আদালতে হাজির ছিলেন রাজসাক্ষী মামুন। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালে অমীমাংসিত ইস্যু আগেই দুইবার সমাধান হয়েছে। যদিও ইসহাক দারের এই বক্তব্যের সঙ্গে ঢাকা একমত নন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার রাজধানীর একটি হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ ৬টি চুক্তি সমঝোতা স্মারক ও নথিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশ এবং পাকিস্তান একমত হয়েছে। দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে, যেটা সরাসরি দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে, সেই জিনিসগুলি আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তবে ৭১ ইস্যুতে ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট নন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে, যে মিটিংটা কত বছর, ১২-১৩ বছর পরে, ১৩ বছর পরে, এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনারবাণী খানের মিটিং ছিল কিন্তু একটা দাওয়াত দেওয়ার জন্য, ঠিক দ্বিপাক্ষিক সফর ছিল। কাজে এখানে বসে ১ ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন না, কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ইসহাক দারের দাবি, ৭১ ইস্যুতে অমীমাংসিত নয় এবং দুইবার এর সমাধান হয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here, and in a very open and candid manner, he actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. দ্বিপাক্ষিক এই বৈঠকে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সামনে জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আয়োজনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জুলাই সনদের যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। এই সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে বলেন, আবারও যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয়। আপনাদের দু একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্ট সেক্টর থেকে ১ লক্ষ লোকের চাকরি চলে গেছে, এটা নিয়ম ভেঙেছে হাসিনা। সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন।
জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ। এদিকে আবু সায়েদের হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও সাহায্যকারী সকলের বিচার দাবি করে ট্রাইব্যুনালে ময়নাতদন্তকারী চিকিৎসক ডক্টর রাজিবুল ইসলাম জানান, রিপোর্ট পরিবর্তন করার জন্য তাকে নানাভাবে হুমকি ও চাপ প্রদান করা হয়েছিল। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম সাক্ষী প্রদান করেন আজ। তিনি ট্রাইব্যুনালে জানান, ৩বার ফরেনসিক রিপোর্ট পুলিশের মনোপুত না হওয়ায় চতুর্থবার চাপ প্রয়োগ করে রিপোর্ট পরিবর্তন করানো হয়, যেখানে ইনজুরির বিবরণ ছিল কিন্তু গানশট ইনজুরির কথা উল্লেখ করা হয়নি। তিনি তার সাক্ষ্যে উল্লেখ করেছেন যে তিনি সঠিক এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন, যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণ হিসাবে শুধুমাত্র গানশট ইনজুরিটা লেখেননি। পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে। শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আগে মেহেরপুরে জামাত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ এবং শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেফতার 4 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল 1। 13 সালে একজন রাজনৈতিক নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে যে মামলা হয়েছে, সেই মামলায় তদন্তে ওনার নাম এসেছে। সেই মামলায় যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় শুন অ্যারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। আরও 2টো মামলা ছিল, সেই 2টো মামলায় একটা শাপলা চত্বরের মামলা এবং আরও একটা মামলায় গুমের। সেই বিষয়ে আমরা গুম অর্থাৎ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, সারা দেশে যে শত শত লোককে গুম করা হয়েছে, কারো খোঁজ আমরা এখনও পাইনি, কারা দীর্ঘদিন 7 মাস 8 মাস 7 বছর 8 বছর পর মুক্তি পেয়েছে, তাদের তদন্ত চলছে। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিলেন ট্রাইব্যুনাল 1। এদিন সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানিকালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটেছে। দুপুরে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশনের শুনানিকালে এই ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাও এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুনানিতে অংশ নিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, সীমানা পুনর্নির্ধারণের পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে ইসি। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের 10টি ইউনিয়ন থেকে 3টি ইউনিয়ন আশুগঞ্জ ও সরাইলের সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের খসড়া করা হয়েছে। কিন্তু বিজয়নগরের এই 3 এলাকার লোকজন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জের সঙ্গে যেতে চাচ্ছেন না। তারা এই 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সঙ্গে রাখতে চান। এই বিষয়ের উপর যুক্তিতর্কে অংশ নেন রুমিন ফারহানা। এরপর এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক যুক্তিতর্ক উপস্থাপন করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে কিল ঘুষি মারতে থাকে প্রতিপক্ষ। রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন, তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তার লোকজন প্রতিবাদ জানিয়েছে। তিনি আরো বলেন যে বিএনপির জন্য তিনি 15 বছর লড়াই করেছেন, তারাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এনিওয়ে, নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে
সেটি সঠিক সিদ্ধান্ত। তবে সীমানা নির্ধারণের বিষয়টি নিরপেক্ষভাবে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অনেকে আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন, তাকে কয়েকজন লাথি এবং কিল ঘুষি দিচ্ছেন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে সারা বাংলা। সিলেটে সাদা পাথর এলাকা লুট হওয়া পাথর ফিরছে নিজ স্থানে। জেলা উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ হওয়া সাদা পাথরগুলো ট্রাকযোগে পাঠানো হচ্ছে কোম্পানিগঞ্জে। রোববার সিলেট সদর উপজেলার ধোপাগুল বিগত কয়েকদিনের অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর ছোট ও বড় ট্রাকযোগে ফেরত পাঠানো হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বড় ট্রাকে ২,০০০ টাকা ও ছোট ট্রাককে ২০ লিটার তেলের দাম দেওয়া হয়। ফেরত যাওয়া সাদা পাথরগুলো আগের জায়গায় প্রতিস্থাপন করছে প্রশাসন। এদিকে ২৬ আগস্টের মধ্যে লুট হওয়া সাদা পাথর যাদের ফেরত দেওয়ার জেলা প্রশাসনের আলটিমেটামের মধ্যে সাদা পাথর মজুত করে রাখা ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে ফেরত দেওয়ার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক হার ২০% নেমে আসায় বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলে আশা গার্মেন্টস ব্যবসায়ীদের। শুল্ক কমায় এখন স্বস্তির হাওয়া বইছে তাদের মাঝে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে রপ্তানি আয় আরও বাড়বে বলে মনে করছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক যুক্তরাষ্ট্র, যেখানে এতদিন ধরে চীন ও ভিয়েতনাম শীর্ষস্থান দখল করে রেখেছিল, কিন্তু সাম্প্রতিক ট্যারিফ পরিবর্তন এবং চীনের বাজার হারানোর ফলে বাংলাদেশের জন্য নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫.৮৩ বিলিয়ন মার্কিন ডলার সমমানের পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের ওয়েবসাইট থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৪৪ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। এমন অবস্থার সুফল নিতে সরকারের পক্ষ থেকে যথাযথ সহায়তার আশ্বাস চান ব্যবসায়ীরা। নেগোশিয়েট করে যখন 20% আনছে, আমাদের ব্যবসায়ীরা টিকে থাকবে এবং যে শ্রমিকগুলো আছে এই শ্রমিকগুলো সার্ভাইভ করবে। আপাতত দৃষ্টিতে দেখা গেল যে পাকিস্তান বা ভিয়েতনাম এই সমস্ত জায়গায় আমাদের সাথে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। বাংলাদেশ কিন্তু অনেক বড় একটা জায়গা করে নিয়েছে বিশ্বের বুকে। আমাদের উচিত এইটাকে দেখে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের মার্কেট অ্যারেঞ্জমেন্ট করা, আমাদের মার্কেটের শেয়ার অন্য মার্কেটগুলোতে বাড়ানোর অ্যারেঞ্জমেন্ট করা, এটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম আলী বলেন, গ্যাস, বিদ্যুৎ সহ সরকারি অন্যান্য পরিষেবা সঠিকভাবে পেলে দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তনের সুযোগ রয়েছে। এই সুযোগটা আমরা নিতে পারবো কিনা, কারণ আমাদের এই সুযোগ নিতে হলে আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। ক্যাপাসিটি বাড়াতে হলে আমার গ্যাস বিদ্যুতের প্রয়োজন হবে। তো ফলে এই ধরনের ধকল কাটিয়ে বাংলাদেশ এই সুযোগগুলি নিতে পারবে, এইটা আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। কিন্তু যদি নেওয়া যায় তাহলে রপ্তানি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, সেই সুযোগ কিন্তু আছে। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০২৪ সালে বাংলাদেশ প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাকই ৭৩৪ কোটি মার্কিন ডলার। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ক্রিকেটের মান উন্নয়নে গ্রাউন্ডস ফ্যাসিলিটি, কোচিং ডেভেলপমেন্ট সহ 4টি বিষয়কে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারায়ণগঞ্জ ছিল আইডল, এখানে ক্রিকেটের ইতিহাস বেশ বড়।
দুপুরে নারায়ণগঞ্জ ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্স ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণ কাজে পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ৭১-এর অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে দাবি সফররত পাক উপপ্রধানমন্ত্রী। একমত নয় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসির শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে হাতাহাতি কিলঘুষি, সীমানা ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে কমিশন, জানালেন সিইসি। ৩ জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বললেন রুহুল কবির রিজভী। নির্বাচন ঘিরে উগ্রবাদ উত্থানের আশঙ্কা। এবং মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ, আদালতে হাজির ছিলেন রাজসাক্ষী মামুন। এশিয়ান নিউজের পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।